গুরু বন্দে পুরুষোত্তমম। দয়ালের কথা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আনন্দিত জয়গুরু। আজকের আলোচনা, জীবনে চলার পথে এমন অনেক ঘটনা ঘটে যা মনের মণিকোঠায় চিরস্মরণীয়, চিরজাগ্রত হয়ে থাকে। ঠাকুরের দেওয়া নাম বিশ্বাসের সঙ্গে করলে অসাধ্য সাধন হয়। দাদা বলছেন, আমার ব্যক্তি জীবনে কোনায় কোনায় তা অনুভব করি। বহু ঘটনা ধরার মধ্যে দিয়ে এমনই এক ঘটনার কথা তিনি তুলে ধরেছেন। সময়টা 2015 সালের মাঝামাঝি। মালদায় অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরে এক জায়গায় বসে এক দাদা বসে কান্না করছিলেন। জয়গুরু দিয়ে কান্নার কারণ জিজ্ঞাসা করতেই তার কান্না আরও বেড়ে যায়। দু চোখ বেয়ে জলের ধারা গাল বেয়ে মাটিতে পড়ে। কিছুক্ষণ তার পানে পলক নয়নে চেয়ে থাকি। এইভাবে কিছু মুহূর্ত কাটাবার পর চোখ মুছে ধরা গলায় তার নিজের পরিচয়, সমস্ত কথা এবং কান্নার কারণ বলেন। তিনি কলকাতা হাইকোর্টে একজন অভিজ্ঞ উকিল। মালদা শহরে বাড়ি। কর্মসূত্রে 2 মেয়ে ও স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকেন। বড় মেয়ে শিয়ালদা কোর্টে ওকালতি করেন। ছোট মেয়ে স্নাতক ডিগ্রি নেওয়ার পর উচ্চপদস্থ চাকরির জন্য কোনো এক কোচিং সেন্টারে পড়ছে। এই তো গেল তার সাংসারিক জীবন। স্বাভাবিক ছন্দে চলছিল তার পারিবারিক জীবন, কিন্তু এরই মধ্যেই ঘটল ছন্দপতন। গত 3 মাস আগে ছোট মেয়ে কোচিং সেন্টার থেকে বাড়ি ফেরার পথে এক ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বাসের সঙ্গে ধাক্কা লেগে মাথায় প্রচণ্ড চোট পায়, প্রচুর রক্তক্ষরণ হয়। রাস্তার এক পাশে থেকে অন্য পাশে রক্তের স্রোত বেয়ে যায়। অচৈতন্য অবস্থায় পড়ে থাকা রাস্তায় এক পাশে কলকাতায় ব্যস্তময় মানুষের নজর পড়লেও সময়ের অভাবে পাশ কেটে চলে যায় অনেকেই। বেশ কিছু সময় পরে ঘটনাচক্রে সেই সংস্থার এক ছাত্রীর নজরে পড়ে। তার গলায় ঝুলানো আইডেন্টিটি কার্ড দেখে তার পিতার নাম ও ফোন নাম্বার পেয়ে তড়িঘড়ি ফোন করে সেই সঙ্গে আশেপাশের লোকদের সহযোগিতায় মেয়েটিকে নিয়ে যায় হাসপাতালে। খবর পেয়ে বাড়ির সবাই হাসপাতালে পৌঁছে যান ঠিকই, কিন্তু ভগবানের কাছে কাতর প্রার্থনা করা ছাড়া তাদের আর কিছুই ছিল না। বেশ কয়েক ঘন্টা কেটে যায়। অপারেশন থিয়েটারে মাথার পিছনে অংশের খুলি ভেঙে গিয়েছে, রক্তক্ষরণ হয়েছে প্রচুর। দীর্ঘ সময় অপারেশনের পর ডাক্তারবাবু জানান তার জ্ঞান ফিরবে কিনা 72 ঘন্টা না কাটলে কিছুই বলা যাবে না। ডাক্তারবাবু দেওয়া সময়সীমা 72 ঘন্টা পার হয়ে 5 দিন 7 দিন করে 3 মাস কেটে যায়, কিন্তু জ্ঞান ফেরে না। ডাক্তারবাবুর পরামর্শে তাকে নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েকদিন কেটে গেলেও অবস্থার কোনো উন্নতি বোঝা যায় না। জ্ঞান ফিরবে কিনা তাও বোঝা যায় না। ডাক্তারবাবুদের এই ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা শুধু ঈশ্বরের উপর আস্থা রাখতে বলেন। এমনই দুর্বিষহ পরিস্থিতির মধ্যে কোনো এক গুরু ভাইয়ের কাছে জানতে পারেন শ্রী শ্রী আচার্যদেব মালদায় আসছেন। 100 দিনের দীক্ষা পরিক্রমা অঙ্গ হিসেবে তিনি অমৃতি সৎসঙ্গ স্বস্তি শিবিরে পৌঁছান। কিন্তু তার স্বল্প সময়ের অবস্থানে দর্শন প্রণামের সুযোগ হলেও নিবেদন করার সুযোগ হয়নি। তিনি এখান থেকে বেরিয়ে উত্তরবঙ্গে বিভিন্ন মন্দিরে চলে যান। তাকে মেয়ের চিকিৎসার কাগজপত্র দেখাতে না পেরেই এবার কান্না। বিজয়দার মুখে মেয়ের জীবন মৃত্যুর সমস্ত ঘটনা শুনেই আমি স্তব্ধ হয়ে যাই। কিছু সময় নিঃশব্দে কেটে যায়। কারো মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছিল না। নিস্তব্ধতা কাটিয়ে এক সময় বিজয়দাকে বলি, দাদা, আপনি ভোর 4টায় থেকে 4:30টার মধ্যে মালদা শহরের সম্রাট হোটেলের কাছে চলে আসুন। আচার্যদেবের কাছে নিয়ে যাব। আমার কাছে খবর ছিল আচার্যদেব গঙ্গারামপুরে রাত্রিবাস করবেন এবং সকালে বিনতি প্রার্থনার পর শিলিগুড়ির উদ্দেশ্যে যাত্রা করবেন। সেই সূত্রে ভোর 4:20 নাগাদ তাকে নিয়ে বালুরঘাটগামী বাসে করে গঙ্গারামপুর স্ট্যান্ডে নেমে রিক্সা করে মন্দিরে পৌঁছায়। যখন গঙ্গারামপুর মন্দিরে বিজয়কে নিয়ে প্রবেশ করি তখন বিনীত প্রার্থনা শেষ হয়ে আমাদের কাগজপত্র বাইরে করে পাশে রাখতে বলেন। আচার্যদেবের বিষয়টি নিবেদন করি। তিনি সমস্ত শুনে কাগজপত্র এক
করে দেখে আমাকে উদ্দেশ্য করে বললেন, ডাক্তার সুধাপ্রিয় বোসকে চেনেন? না চিনলে সূর্য সেন স্ট্রিটে 68 নম্বর মন্দিরে ডাক্তার অমরদার সঙ্গে যোগাযোগ করে তার কাছে থেকে ফোন নাম্বার নিয়ে তার সঙ্গে কথা বলুন। আমার দিক তাকিয়ে ভুবন ভরানো মুচকি হাসি হেসে চলতে থাকেন। পেছনে পেছনে আমরাও চলতে থাকি। কয়েক মিনিট বাদে তিনি রওনা দিলেন। রাস্তায় চলতে চলতে আমরা পরবর্তী কর্মসূচি তৈরি করতে থাকি। সেই মোতাবেক রাতে দার্জিলিং মেলে আমরা কলকাতায় পৌঁছাই। 68 নম্বর মন্দিরে ডাক্তার অমরদার কাছে থেকে ডাক্তার সুধা প্রিয়দার ফোন নাম্বার সংগ্রহ করে ফোনে কথা বলি এবং আচার্যদেব তাকে যোগাযোগ করতে বলেছেন সেটাও জানাই। সব শুনে তিনি সাক্ষাতে সব আলোচনার জন্য সেদিন সকাল 10টা নাগাদ অমরধামে চলে আসতে বলেন। আমরা সময়ের আগেই অমরধামে পৌঁছাই। কিছুক্ষণ পরে ডাক্তার সুধা প্রিয়দা এসে তার চেম্বারে বসেন। আমরা জয়গুরু দিয়ে তার চেম্বারে প্রবেশ করে নিজের পরিচয় দিই। ডাক্তারবাবু জানান, অল্প কয়েকদিন হলো তিনি মালদা মেডিকেল কলেজে জয়েন করেছেন। এরপর বিজয়দার মেয়ের চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাগজপত্র দেখে থাকেন এবং জানান তিনি সেদিনেই বিকাল 4টে নাগাদ নিউরো সায়েন্স হাসপাতালে বিজয়দার মেয়েকে দেখতে যাবেন। সেই সময় সবাইকে সেখানে উপস্থিত থাকার কথা বললেন। আমরা তার কথা মতো বিকালের দিকে হাসপাতালে উপস্থিত হই, কিন্তু তিনিও সময় মতো এসে 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় থাকা বিজয়দার মেয়ের চিকিৎসার দায়িত্ব থাকা ডাক্তারবাবুর অনুমতি নিয়ে ওয়ার্ডে প্রবেশ করেন। এই মুহূর্তটা জানানোর জন্যই আমার এই প্রথম বলা। তিনি সৎসঙ্গ আলোচনার সুযোগ পেয়ে বা অন্যান্য গুরুভাইদের সঙ্গে গল্প আমরা এই অবিশ্বাস্য ঘটনা তাদের জানিয়েছি। এমনকি 9 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবারই সৎসঙ্গ কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সাধারণ সভায় মুখ্য বক্তা হিসেবে ডাক্তারবাবু আলোচনার এই ঘটনাটি বিস্তারিতভাবে সমস্ত মালদাবাসী তথা উৎসবের আগত সমস্ত জনসাধারণের সামনে তুলে ধরেছেন। আমি ডাক্তারবাবুর পাশে দাঁড়িয়ে আছি। আমার ডান দিকে বিজয়দা রোগীর, ডান দিকে তার মা, বাম দিকে তার দিদি। আমরা 3 জন রোগীর পাশের দিকে। সেই ওয়ার্ডে অন্যান্য রোগী ও লোকজন সকলের দৃষ্টি আমাদের দিকে। ডাক্তারবাবু অর্থাৎ সুধাপ্রিয় বাবু মৃতপ্রায় সে রোগীটির বাম পায়ে বুড়ো আঙুল ছুঁয়ে মিনিট কয়েক চোখ বুজে নাম করেন। চোখ খুলে বিজয়দাকে উদ্দেশ্য করে বললেন, মেয়ের নাম ধরে ডাকুন তো। বাবা ধরা গলায় ডাকলেন, বর্ষা 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 মা। মুহূর্তের মধ্যে জাদুর দণ্ড ছোঁয়ানোর মতো 3 মাস ধরে অচৈতন্য অবস্থায় পড়ে থাকা বর্ষার চোখ খুলল। তার চোখ দিয়ে গড়িয়ে এলো জলের ধারা। হাত ও পায়ের আঙুলগুলো নড়তে লাগলো। বাবা আমাকে চিনতে পারছে বলে মনে হচ্ছে, কিন্তু গলা থেকে কোনো আওয়াজ বের হলো না। সেই ওয়ার্ডের সমস্ত পেশেন্ট পার্টি ভিড় জমালো ডাক্তারবাবুর কাছে। ইনি কে? নিজেদের মধ্যে বিভিন্ন কথা বলাবলি করতে লাগলো। আমি মৃত গোবরে পোকার গল্প শুনেছি, কিন্তু আজ নিজের চোখের সামনে একই দেখলাম। নিজের মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন আসতে শুরু করলো। সে দাদাটি বলছেন, কি করে এটা সম্ভব? কি দেখলাম? বিজ্ঞানের চরম অগ্রগতির দিনে বাস্তবে কি সম্ভব? কিন্তু সব ঘটনা যে আমার সামনেই ঘটলো, নিজের চোখে কি করে অস্বীকার করি? ডাক্তারবাবুর দিকে তাকাতে পারলাম না। চোখে জল পড়ে গিয়েছে। কথা বলতে পারলাম না। কণ্ঠরুদ্ধ হয়েছে। ডাক্তারবাবু বললেন, নামে সবই সম্ভব। পুণ্যবতীতে শ্রী শ্রী ঠাকুর বলেছেন, নিঃসন্দিগ্ধ চিত্তে প্রাণ ভরে নাম করে যাও, সব হবে। যা ভাবছ হয় না, সব হবে। অসম্ভব সম্ভব হবে। পঞ্চম দিবসে কথা বলেছেন। আজ বাস্তবে তার প্রমাণ হলো। 9 এবং 10 ফেব্রুয়ারি 2023 মঙ্গলবারই সৎসঙ্গ কেন্দ্র মহানন্দা পল্লী সৎসঙ্গ মন্দিরে উদ্বোধন উপলক্ষে ডাক্তারবাবুকে প্রধান বক্তা হিসেবে ঠাকুরবাড়ি দেওঘর থেকে আচার্যদেব পাঠিয়েছেন। এই সংবাদ পেয়ে বিজয়দাকে ফোন করে বলি, তিনি সংবাদ পেয়ে এসেছেন। ডাক্তারবাবুকে জানান, মেয়ে এখন কথা বলার চেষ্টা করছে, তবে পরিষ্কার হচ্ছে না। সেই সঙ্গে বিজয়দার দিন কয়েক আগের
তোলা মেয়ের ছবিও দেখান। এই ঘটনা থেকে ব্যক্তিগত উপলব্ধি, গভীর বিশ্বাসের সঙ্গে একাগ্রচিত্তে নিষ্ঠা সহকারে ঠাকুরের নাম করলে এবং তার দেওয়া পঞ্চনীতি অর্থাৎ যজন যাজন ইষ্টভীতি সস্তৈনী সদাচার পালন করলে সমস্ত রকম দুঃখ কষ্ট অভাব অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। শ্রী ঠাকুর আবার বলছেন, উষা নিশায় মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ, মূর্ত করায় তপ। শ্রী ঠাকুর এই বাণীটি পালনের মধ্যে দিয়ে নিজেরা ঠাকুরের সঙ্গে যুক্ত করে ভালো রাখতে সচেষ্ট হওয়ায় আমাদের প্রধান কর্তব্য। পরম পূজ্যপাদ আচার্য এই নীতি নির্দেশ দান করে চলেছেন। তার সার্বিক কল্যাণের জন্য বর্তমান দিনে দীক্ষাপত্র সমীক্ষার কাজ নিঃশব্দ বিপ্লবের রূপ নিয়েছে। তার ইচ্ছাকে বাস্তব রূপ দিতে আমরা এক সময় অমৃতের পথে এগিয়ে যাব। গোটা বিশ্ব সংসার সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সূচনা করবে এক নতুন যুগে।